আজ আমরা আমাদের দশম শ্রেণীর যে প্রথম চ্যাপ্টার আছে, সেই প্রথম চ্যাপ্টার আমরা স্টার্ট করব জীবজগতের সমন্বয়, নিয়ন্ত্রণ এবং সমন্বয়, যাকে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অফ লিভিং অর্গানিজমও বলে। এই ভিডিওতে আমরা নর্মালি ক্লাসে প্রথম যেগুলো দেখবো সেগুলো হচ্ছে সংবেদনশীলতা এবং উদ্দীপক। বাকি যে টপিকগুলো দেখবো সেগুলো পুরো অ্যানিমেশনে দেখবো। এই যে ক্লাস প্রথম শুরু হচ্ছে, এটা একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের বিজ্ঞানের চিন্তা ভাবনা আর বোঝার যে ভিজুয়ালাইজেশন সেটা পাল্টে যাবে। কেননা এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র ইমাজিনেশন করে জিনিসগুলোকে মনে রাখতাম, আজ অ্যাকচুয়ালি আমরা অ্যানিমেট ভিডিওর সাথে ক্লাসগুলো সম্পন্ন করব। তো একটু ধৈর্য ধরে একটুকু কনসিস্টেন্সির সাথে ক্লাসটাকে মেনটেন করে চলো, দেখো তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। ঠিক আছে, তো আজ ক্লাস স্টার্ট করা যাক। তো প্রথম যেটা আছে টপিক, আর আমাদের প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, যাকে আমরা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজমও বলে থাকি। তো যে প্রথম টপিক সেটা হচ্ছে সংবেদনশীলতা এবং উদ্দীপক জিনিসটা কি। তো দেখো, এইখানে আমি তোমাকে একটা ডায়াগ্রাম বা পিকচার দিয়ে রেখেছি। তো যেখানে দুজন মানুষ আছে actually, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা কিছু একটা শব্দ তৈরি করছে নিজের হাতের মাধ্যমে। তো সেইটা ওর ও কি করছে না, ক্রিয়েট করছে একটা শব্দ। আর মেয়েটা কি করছে না, কানটা বন্ধ করে আছে। এর মানে ও ডিস্টার্ব হচ্ছে ওর শব্দের থেকে। ঠিক আছে, তো এই যে ছেলেটার কথা আমি বলছি, তো এ শব্দটা ক্রিয়েট করেছে। ঠিক আছে, আর মেয়েটা যে কানটা বন্ধ করেছে কিসের জন্য, কারণ ও ওই শব্দের দ্বারা ডিস্টার্ব হয়েছে মেয়েটা। তো ওই যে ও শব্দের দ্বারা ডিস্টার্ব হয়েছে, তো ও একটা সাড়া দিয়েছে কি হ্যাঁ এই শব্দের দ্বারা আমি ডিস্টার্ব। ওর কান ওকে সাড়া দিয়েছে, তারপর ও কানটা বন্ধ করেছে হাত দিয়ে। তো এর মানে কি, এটাও সংবেদনশীলতা। ঠিক আছে, মানে বাহ্যিক কিছু একটা শব্দ শুনে ওর যে প্রতিক্রিয়া হয়েছে সেটা হচ্ছে ওর সংবেদনশীলতা। আমরা যদি নর্মাল একটা ভাষায় বলতে চাই, যে উদ্দীপকের প্রভাবে ওই যে ওর সাড়া দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটাই হচ্ছে সংবেদনশীলতা। এবার আমরা বলছি যে উদ্দীপকের প্রভাবে, তো উদ্দীপকটা কি? উদ্দীপক হচ্ছে এই যে ওই শব্দটা ছেলেটা বাজিয়েছে সেটাই হচ্ছে উদ্দীপক। ঠিক আছে, তো এক কথায় আমরা যদি সংবেদনশীলতাকে বলি কি, উদ্দীপকের প্রভাবে জীবের যে সাড়া দেওয়ার প্রবণতা, তাকেই আমরা বলছি সংবেদনশীলতা। তো উদ্দীপক কি শুধুমাত্র শব্দ, নাকি আরো অন্য কিছু হতে পারে? এইখানে আমরা তোমাদের শুধুমাত্র একটা এক্সাম্পল নিয়ে দেখিয়েছি কি হ্যাঁ উদ্দীপক শব্দের মাধ্যমে হতে পারে। আর কি কি মাধ্যমে হতে পারে উদ্দীপক? আর আসলে উদ্দীপক জিনিসটা কি? তো উদ্দীপক হচ্ছে একটা বাহ্যিক একটা মাধ্যম, যার দ্বারা জীব ওর ওর সাথে প্রভাবিত হয় এবং প্রভাবিত হয়ে সাড়া দেয়। যেমনি আমি উদ্দীপক আমরা যদি বলি, শুধুমাত্র শব্দ নয়, উদ্দীপক অনেক প্রকারের হতে পারে। সেটা আমরা পরের স্লাইডে দেখছি। তো নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমরা বলি কি, এই যে স্টিমুলাসকে আমরা নর্মালি উদ্দীপকও বলে থাকি। তো আমি তোমাকে দেখো বলি, যখন আমি তুমি দাঁড়িয়ে আছো মানো, তো আমি তোমার চোখে টর্চ মারছি। তো তুমি হাত দিয়ে চোখটা, মানে ওই যে আলোটা আসছে না সেটা বাধা দেওয়ার চেষ্টা করো। কেন, কেন তোমার চোখেও ওই আলোটা অতি তীব্রভাবে লাগছে। ঠিক আছে, এর মানে কি, আমি টর্চটা মারছি, তুমি সাড়া দিচ্ছ কি হাতের মাধ্যমে কি না আমাকে টর্চ মেরো না, আমার চোখে যথেষ্ট পরিমাণে লাগছে। যে সাড়া দিচ্ছ তুমি, সেইটা হচ্ছে কি না সংবেদনশীলতা। আর আমি টর্চটা তোমাকে যে মারছি, এটা কি, এটা আলোর দ্বারা তুমি মানে প্রভাবিত হচ্ছ। ঠিক আছে, তো এই যে আলোর দ্বারা যখন তুমি প্রভাবিত হচ্ছ, তখন তাকে আমরা কি বলি, তখন তাকে পুরো আলোর দ্বারা প্রভাবিত। তো উদ্দীপক কি হতে পারে, আলো হতে পারে। উদ্দীপক যখন তাপ হতে পারে, যখন তুমি গরম কিছু একটা হাত দেবে, যখন মনে করো যে প্রেসার কুকারে হাত দিয়ে দিলে, তো এতে কি হবে, তোমার হাতে কিছু না হয়তো তাপ লাগবে, তখন তুমি হাতটা জলদি সরাবে। ঠিক আছে, তো এইটা কিসের জন্য হচ্ছে, তাপের প্রভাবে। স্পর্শের প্রভাবে দেখবে যে লজ্জাপতি গাছ যেটা আছে, সেটা স্পর্শের প্রভাবে কিন্তু নুইয়ে যায়। এটা তার একটা বৈশিষ্ট্য, স্পর্শের প্রভাবে ওই গাছের সাড়া দিচ্ছে। কি জন্য হয় এগুলো, এগুলো পরে আমরা দেখব। নর্মালি উদ্দীপক কি কি জিনিস হতে পারে, এক আলো হতে পারে, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় ফোটো বলি। তাপ, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় থার্মো। রসায়নের প্রভাবে যদি হয়ে থাকে তাহলে কেমো। স্পর্শের প্রভাবে যদি হয়ে থাকে সেটা হচ্ছে সিসমো। শব্দের প্রভাবে আমি দেখিয়েছি। আর কি কি প্রভাবে হতে পারে তোমাদের মনে হয়, সেগুলো আমাকে একটু কমেন্টে জানাবে। যাদের যাদের একটু ইচ্ছা আছে কি হ্যাঁ আমি এটা জানি, বা নাও যদি জেনে দেখো, তুমি জানাবে, পার্টিসিপেট করবে এখানে। তো এতে কি হবে, ছোট ছোট এমসিকিউ সলভে তোমাদের প্রবলেম ক্রিয়েট যেটা হচ্ছে,
সেইটা হবে না, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে মুভমেন্ট অর চলন। এটা কি? তো দেখো, মুভমেন্ট অ্যান্ড চলন বোঝার আগে আমি তোমাকে একটা কথা বলি। কি তুমি মনে করো এক জায়গায় বসে আছো, ঠিক আছে? দূরে একটা পেন রাখা আছে টেবিলে। চেয়ারে বসে আছো কিন্তু টেবিলে পেনটা রাখা আছে, ওই পাশেই বসে আছো। তো তুমি না উঠে তুমি যদি তোমার হাতটা শুধুমাত্র নিয়ে গিয়ে ওই পেনটাকে ওঠাচ্ছো। এতটা দূরে প্রেজেন্ট আছে কি হাতটা নিয়ে গিয়ে তুমি পেনটা ওঠাতে পারবে, ঠিক আছে? তো এর মানে কি? তো তুমি জায়গা পরিবর্তন করলে না। তুমি শুধুমাত্র একটা জিনিসই করে তোমার অঙ্গ এবং প্রত্যঙ্গকে নাড়াচাড়া করলে। তাহলে এক কথায় আমরা যদি বলি, চলন জিনিস সেইটাই যদি আমরা স্থান পরিবর্তন না করে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করি, তখন তাকে বলে চলন। উদ্ভিদ যেমনি গ্রোথ হয় তাদের, ডালপালা বৃদ্ধি হয়, নড়াচড়া করে, ঠিক আছে? সেটা বায়ুর মাধ্যমে হোক, এক্সটার্নাল কিছু বস্তুর মাধ্যমে হোক, বা নিজের রাসায়নিক ক্রিয়ার মাধ্যমেই বা হোক। তো তার মাধ্যমে যদি উদ্ভিদ একটু নড়াচড়া বা যা কিছু করে, সে কিন্তু তার স্থান পরিবর্তন করে না। তো স্থান পরিবর্তন না করার জন্য সে একটা নিজের অঙ্গ এবং প্রত্যঙ্গকে নড়াচড়া করে। সেটাকেই আমরা নরমালি চলন বলি। দেখো, এই ভিডিওতে উদ্ভিদটা কিন্তু নড়াচড়া করবে, কিন্তু স্থান পরিবর্তন করবে না। একবার লক্ষ্য করে দেখো ভিডিওটা, দেখতে পাবে। দেখলে কি উদ্ভিদটা নিজের স্থান কিন্তু পরিবর্তন করেনি। ডালপালা মানে ওর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নড়িয়েছে, কিন্তু স্থান পরিবর্তন একদমই করেনি, কি এই স্থান একটা স্থান ছেড়ে দ্বিতীয় স্থানে চলে গিয়েছে, ঠিক আছে? তো এটাকেই আমরা চলন বলবো। তো চলনের কিওয়ার্ড, কোনো রকম ভাবে স্থান পরিবর্তন হবে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, একই জায়গায় স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া করবে। নেক্সট হচ্ছে এবার চলনের কিছু প্রকারভেদ, যেমনি রোটেশন এবং সার্কুলেশন আমরা জানি। রোটেশন আর সার্কুলেশনটা কি জানো? অ্যাকচুয়ালি কোষের মধ্যে একটা নির্দিষ্ট, দেখো এখানে কোষ দেওয়া আছে, সেই কোষের মধ্যে একটা ভ্যাকিউল, ভ্যাকিউল কি না, একটা খালি জায়গা কোষের মধ্যে, যেখানে সেই ভ্যাকিউলের চারপাশে যখন প্রোটোপ্লাজম আবর্তিত হয় না, সেই প্রোটোপ্লাজম সার্কেল ভাবে ঘুরতে থাকে। একেই আমরা বলি রোটেশন। সার্কুলেশন আর রোটেশনের মধ্যে নর্মালি একটাই ডিফারেন্স, কি সার্কুলেশন যেটা হয় সেটা এখানে যেমনি মনে করো তুমি প্রথমে তোমাকে আমি একটা ভিডিওটা দেখাই, তারপর ওকে, দেখলে? এইবার তুমি মনে করো যে এটা, যে সার্কুলেশনটা হচ্ছে কোথায়? ভ্যাকিউলের চারিদিকে হচ্ছে। ভ্যাকিউল যখন বড় হয়, একটাই ভ্যাকিউল কোষের মধ্যে আছে, তার চারদিকে যখন এইভাবে প্রোটোপ্লাজম রোটেশন করে, মানে ঘূর্ণন করে, তখন তাকে আমরা বলি রোটেশন। এটা এক প্রকার চলন, কিন্তু কোষের মধ্যেই হচ্ছে, তার জন্য জায়গার কোনো রকম ভাবে পরিবর্তন হচ্ছে না ওর। কিন্তু সার্কুলার যেটা হচ্ছে সেটা সেম অ্যাজ রোটেশন যাকে বলে, কিন্তু একটা কোষের মধ্যে অনেকগুলো ভ্যাকিউল যখন থাকে, আর প্রতিটি ভ্যাকিউলের চারদিকে যখন এরকম প্রোটোপ্লাজম আবর্তিত হয়, তখন তাকে আমরা বলি সার্কুলেশন। এইটুকুই তফাৎ। তাহলে চলনের আমরা নর্মালি ডেফিনেশন দেখলাম, কনসেপ্ট, চলনের একটা কেস স্টাডি আমরা দেখলাম, রোটেশন যেটা সেলের মধ্যে হয়ে থাকে, সার্কুলেশন ওইটাও সেলের মধ্যে হয়ে থাকে। তফাৎ এইটুকুই কি ভ্যাকিউল, একটা বড় ভ্যাকিউলের চারদিকে যদি প্রোটোপ্লাজম আবর্তিত করে ঘূর্ণন করে, তখন তাকে আমরা বলি রোটেশন। আর অনেকগুলো ভ্যাকুওলের চারপাশে প্রোটোপ্লাজম যখন আবর্তন করে, তখন তাকে আমরা বলি সার্কুলেশন। নেক্সট হচ্ছে প্রকরণ চলন। প্রকরণ চলনটা কি? অ্যাকচুয়ালি প্রকরণ চলন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? মানে মনে করো, একে প্রথমে দেখে নাও প্রকরণ চলনটা কি। আর তার আগে আমি বলে দিই কি প্রকরণ এক প্রকার চলন। এখানে একটা তোমার পাতা দেওয়া আছে, লিফ দেওয়া আছে। এই যে নিচে যে ছোট ছোট পাতাগুলো রয়েছে না, সেই পাতাগুলো উপরে ওঠা নিচে নামা করে, ঠিক আছে? বারবার উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে। এই যে চলন, একই জায়গায় স্থির থেকে বারবার শুধুমাত্র পাতা তার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াচাড়া করছে, এই প্রকার চলনকেই আমরা বলে থাকি প্রকরণ চলন। দেখো একবার, ঠিক আছে, বুঝতে পারলে? তো এটা কিসের জন্য হয়ে থাকে? নর্মালি তো হাওয়ার জন্য হয়ে থাকে। তা আমরা বলবো কি হাওয়ার জন্য? না, অ্যাকচুয়ালি এইটা যেখানে হচ্ছে, এটা মেইনলি পাতার মধ্যে থাকা রসস্ফীতির চাপ হ্রাস এবং বৃদ্ধির কারণে হয়, ঠিক আছে? মানে পরবর্তী স্লাইডে আমি তো বলছি। তো এই যে এর একটা উদাহরণ আমরা জানি, সেটা হচ্ছে
আমি লিখে রাখি এখানে বনবিড়াল। বনবিড়াল নামক এক প্রকার গাছ আছে, প্লান্ট আছে, যেগুলো এইরকম ধরনের প্রকরণ চলন দৃশ্যমান হয়, ঠিক আছে? তো প্রকরণ চলন আমরা বুঝলাম কি, প্রকরণ চলনটা কি। নেক্সট রসস্ফীতির চাপ জিনিসটা কি সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো চলো দেখা যাক রসস্ফীতির চাপটা কি। তো রসস্ফীতির চাপ যেটা হচ্ছে সেইটা এখানে দেখো আমি একটা পাতা নিয়েছি গাছের। তো দেখো অনেকগুলো সেল এখানে আছে পাতাতে, অসংখ্য সেল আছে, তার মধ্যে আমি সেলের নাম দিয়েছি 1 নাম্বার 2 নাম্বার। যখন রসস্ফীতির চাপ নিচের দিকে চলে আসে বা উপর দিকে চলে যায় কিছু রাসায়নিক পরিবর্তনের কারণেই, তখন যখন এই পাতার মুভমেন্ট হয় তখন সেই চাপটার কারণেই পাতা নড়াচড়া করে, ঠিক আছে? যখন উপরে আসে, কেননা পাতার মধ্যে স্নায়ুতন্ত্র, উদ্ভিদের মধ্যে স্নায়ুতন্ত্র অতটাও প্রকট নয় মানুষ বা অন্যান্য অ্যানিমেলের মতো। তারা শুধুমাত্র এই যে ওয়াটার মানে জলের চাপ হ্রাস এবং বৃদ্ধির প্রভাবেই তারা এরকম নড়াচড়া বা সমন্বয় সৃষ্টি করে, ঠিক আছে? তো একেই আমরা বলি প্রকরণ বা প্রকরণ চলন। আর এই যে জলের মানে চাপমাত্রা, উচ্চ চাপমাত্রা বা নিম্ন চাপমাত্রা, নিম্ন চাপের কারণে যেই তোমার চলনটা হচ্ছে, সেই চলনটার প্রভাবেও নড়াচড়া করছে এক জায়গায় থেকে। তো তার জন্য আমরা একে বলি, নির্দিষ্ট একটা নাম দিয়েছি, তাকে বলে প্রকরণ চলন। বুঝা গেল? এইবার আসি গমন। দেখো, চলন মানে আর গমন মানে একটাই পার্থক্য, কি স্থান পরিবর্তন করা। গমনে কি হয়? স্থান পরিবর্তন হয়, ঠিক আছে? এবার মনে রাখবো করে, অ্যাকচুয়ালি আমার সময় এটা অনেক ডাউটে থাকতো কি কোনটা গমন আর কোনটা চলন। চলন মানে আমি ভাবতাম যে এক এক জায়গা থেকে অন্য জায়গায় চলে চলে যাওয়া হয়তো। অ্যাকচুয়ালি ইংলিশে ভাবে তুমি যদি মনে রাখো না, দেখো লোকোমোশন, লোকোমোশন মিনস লোকো মিনস হচ্ছে চেঞ্জ অফ লোকেশন, লোকেশন চেঞ্জ, মানে গমনে তোমার লোকেশন চেঞ্জ হবে আর চলনে হবে না, ঠিক আছে? তো দেখো একবার ভিডিওটা। তো এই যে ছেলেটা একটা স্থান থেকে আরেকটা স্থান পরিবর্তন করলো, ঠিক আছে? তো এ কি করলো? চলন করলো না গমন করলো? অবভিয়াসলি গমন করলো। গমন হচ্ছে গা কোনো একটি বস্তু একটা স্থান থেকে আরেকটা স্থান নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ঠিক আছে, চলাচল করে। তো তখন তাকে বলি গমন। অ্যাকচুয়ালি বস্তু না, সেটা সজীব জীব হতে হবে। বস্তুটুকু আমরা নিয়ে যেতে পারি, একটা বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলাম, সেটা কি গমন? না, অ্যাকচুয়ালি না। সে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন মাধ্যমে স্থান পরিবর্তন করবে, আর সেটা একমাত্র জীবই করতে পারে, ঠিক আছে? তো একেই বলি গমন। আচ্ছা, এইবার আমরা তো দেখলাম কি উদ্ভিদের শুধুমাত্র চলন হয়, উদ্ভিদের কি গমন হয়? অবভিয়াসলি গমন হয়। কিছু কিছু এক্সেপশনাল কেস আছে যে উদ্ভিদেরও গমন হয়। এক্সাম্পল, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়েট্টাম। অ্যাকচুয়ালি জানো ক্ল্যামাইডোমোনাস ট্রু অ্যাকচুয়ালি উদ্ভিদ না, এগুলো হচ্ছে শৈবাল, যাকে বলে অ্যালগি। তো এদেরকে আমরা উদ্ভিদ এই কারণেই বলি, কারণ এগুলো এদের কাছে ক্লোরোফিল প্রেজেন্ট আছে, সালোক সংশ্লেষণের মাধ্যমে এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তো এরা এক স্থান ছেড়ে দুই নম্বর স্থান বা অন্যান্য স্থানে সঞ্চার করতে পারে, সেই জন্যই আমরা বলি কি হ্যাঁ এরা গমন করেছে। তো ক্লামাইডোমোনাস গমনের একটা পদ্ধতি তোমরা এখানে লক্ষ্য করবে। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ক্লামাইডোমোনাস এক স্থান ছেড়ে ২ নম্বর স্থানে গমন করে, ঠিক আছে? বা অন্যান্য স্থানে গমন করে। তো নরমালি আমরা বলতে চাইছি ক্লামাইডোমোনাস অ্যালগি বা শৈবালের আন্ডারে আসে। তো তোমরা আমাকে একটা জিনিস বলবে, ভলভক্স আর ডায়াট্রাম কার আন্ডারে আসে? শৈবাল বা অন্য কোনো কিসের আন্ডারে আসে? এটা তোমাদের কাজ। এই যে ছোট ছোট পার্টিসিপেট করবে না, শর্ট কোশ্চেনে অনেক হেল্প করবে, দেখে নিও। নেক্সট, নেক্সট দেখো, এটাই বলছি আমি কি তোমাদের যেই কনসেপ্ট আছে অ্যানিমেশনের মাধ্যমে আমরা যখন জিনিসটা বুঝতে পারি না, তখন আমাদের মাথার মধ্যে জিনিসটা আরও অনেকভাবে জিনিসটা খেলে। তো এইভাবে আমরা পরের টপিক কি চলন, উদ্ভিদের যে চলন আছে সেই চলনের টাইপস, প্রকারভেদ আমরা এক এক ধরনের এক একটি অ্যানিমেট ভিডিও নিয়ে পরের ক্লাসে দেখব। আমি এখানে শেষ মনাস্টিক চলনটা বলিনি লজ্জাপতি, কারণ সেগুলো উদ্ভিদের চলনের আন্ডারে চলে আসে, সেখানে ওইখানে আমি ডিটেলসে ওখানে দেখাবো। বাকি টেলিগ্রামে একবার জয়েন করে নিও, কারণ ওইখানে তোমাদের ডেলি যেটা পড়বে, আজ যেটা আমি পড়ালাম সেই টপিকগুলো পড়লে তার আমি এখানে কোশ্চেন দেবো, সেই কোশ্চেন প্র্যাকটিস করে আসবে। তো সেখানে টেলিগ্রামে জয়েন করলে আমি ওখানে প্রতিদিন ওখানে পিডিএফটা পাঠিয়ে দেবো। বাকি ওইখানে কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে, আর ওই কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করে দেবো। তো এতে কি হবে, সাথে সাথে রিভিশনও হয়ে যাবে। তো তোমাদের ক্ষেত্রে এটা
অনেক বড় একটা সুবিধার কাজ করবে এই ক্লাসে পড়ে তার আগের দিনে আসার আগেই কোশ্চেন প্র্যাকটিস করে আসছো। তো দেখবে ৬-৭ দিনের মধ্যে বিজ্ঞানের নিয়ে যে চিন্তাভাবনা সেইটা দূর হয়ে যাবে। বাকি ক্লাস ভালো লাগলে কমেন্টে জানিও। আর বাকি লাইক তো করে দিও যাদের পছন্দ হয় তো। তো থ্যাংক ইউ অল অফ ইউ।